আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোভিড-19 এই করোনার মহামারীর সময় আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আল্লাহর কাছে তোমাদের সুস্থতা কামনা করি। আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমরা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জীববিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অণুজীব বা মাইক্রো অর্গানিজম, এই অধ্যায়ের ম্যালেরিয়া পরজীবী বা ম্যালেরিয়াল প্যারাসাইট এই টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা গুরুত্ব সহকারে টপিকটি দেখবে, কারণ এই টপিক থেকে বোর্ডে প্রতি বছরই কোশ্চেন আসার একটা সমূহ সম্ভাবনা থাকে। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে। ম্যালেরিয়া শব্দটি দুটি ইতালীয় শব্দ থেকে আবির্ভাব হয়েছে। ইতালীয় শব্দ ম্যাল মানে দূষিত, এরিয়া মানে বায়ু, দূষিত বায়ু, অর্থাৎ এই ম্যালেরিয়ার আবিধানিক শব্দ দ্বারায় দূষিত বায়ু। আগের বিজ্ঞানীরা মনে করত যে ম্যালেরিয়া দূষিত বায়ুর মাধ্যমে ছড়ায়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই ভ্রান্ত ধারণাটা বাতিল হয়ে যায়। পরবর্তীতে চার্লস ল্যাবেরন নামক একজন বিজ্ঞানী, তিনি মানুষের লোহিত রক্ত কণিকায় এই ম্যালেরিয়া পরজীবী অর্থাৎ প্লাজমোডিয়াম গণভুক্ত অণুজীব আবিষ্কার করতে সক্ষম হন। এর মাধ্যমে আগের যেই ভ্রান্ত ধারণা ছিল যে ম্যালেরিয়াটা দূষিত বায়ুর মাধ্যমে হয়, সেই ধারণাটা বাতিল হয়ে যায়। পরবর্তীতে এই ম্যালেরিয়া জীবাণু অর্থাৎ প্লাজমোডিয়াম গণভুক্ত জীবাণু, এই জীবাণু বাহক হিসাবে অ্যানোফিলিস মশকি অবস্থান আবিষ্কার করেন বিজ্ঞানী স্যার রোনাল্ড রস। স্যার রোনাল্ড রসের গবেষণার মাধ্যমে বেরিয়ে আসে যে অ্যানোফিলিস মশকি অর্থাৎ মশা নয়, মশকি অর্থাৎ স্ত্রী, যে অ্যানোফিলিস স্ত্রী অ্যানোফিলিস এই ম্যালেরিয়ার জীবাণু অর্থাৎ প্লাজমোডিয়াম গণভুক্ত এই জীবাণুগুলোকে বহন করে। কারণ হচ্ছে এই স্ত্রী অ্যানোফিলিস তাদের প্রজনন ঋতুতে তাদের ডিম্বাণু পরিস্ফুটনের জন্য যে একটা টেম্পারেচার প্রয়োজন হয়, এই টেম্পারেচারটা মানুষের রক্ত থেকে এই টেম্পারেচারটা তার ক্রপের মধ্যে যখন মানুষের রক্ত যাবে, আর ক্রপের আউটসাইডে দেখা যায় যে সেখানে তার ডিম্বাশয় থাকে, এবং এই ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণুগুলো এই মানুষের রক্ত যখন ক্রপে প্রবেশ করে, এই ক্রপে দেখা যায় তখন একটা টেম্পারেচার মেনটেন হয়। এই টেম্পারেচার মাধ্যমে তাদের ডিম্বাণুগুলো পরিস্ফুটিত হয়। এজন্য স্ত্রী অ্যানোফিলিসই শুধুমাত্র রক্ত পান করবে। আমরা জানি যে আমাদের মানুষের রক্তের স্বাভাবিক টেম্পারেচার 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচারটাই তারা সাধারণত কাজে লাগায়। এখন এই যে মানুষের রক্ত তারা বক্ষণ করতেছে শুধুমাত্র স্ত্রী অ্যানোফিলিস, তাইলে আসলে এই পুরুষরা তাইলে কি খাচ্ছে? পুরুষরা হচ্ছে হার্বিভোরাস অর্থাৎ তৃণভোজী। তারা দেখা যায় যে ফলের বা বিভিন্ন ফুলের মধু তারা সংগ্রহ করে থাকে, বা ফলের রস তারা ভক্ষণ করে, তারা হার্বিভোরাস। ম্যালেরিয়া শব্দটি সর্বপ্রথম যে বিজ্ঞানী ব্যবহার করেন তার নাম হচ্ছে টর্টি। তিনি 1753 সালে এই শব্দটি ব্যবহার করেন। তার এই শব্দ ব্যবহারের মাধ্যমে এই রোগ সম্পর্কে ধীরে ধীরে আমরা ধারণা পেতে থাকি। তারপরে পরবর্তীতে চার্লস ল্যাবেরন আবিষ্কার করলো যে লোহিত রক্ত কণিকায় এই ম্যালেরিয়ার জীবাণুটা অবস্থান করে। তার পরবর্তীতে এটাকে আরও সঠিক ধারণা, মানে কিভাবে এই রোগটা ছড়ায়, এই ব্যাপারে আরও ধারণা দিল বিজ্ঞানী স্যার রোনাল্ড রস, যিনি ভারতে ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত ডাক্তার ছিলেন। তার মাধ্যমে আমরা পরবর্তীতে এই ধারণাটা পাই। এই জন্য তিনি 1902 সালে নোবেল পুরস্কার লাভ করেন। এখন দেখো, এই প্লাজমোডিয়াম
গণভুক্ত জীবাণুর মাধ্যমে ম্যালেরিয়া ছড়াচ্ছে, তাহলে আমাদের এই প্লাজমোডিয়াম জীবাণুটার ক্লাসিফিকেশনটা জানা খুবই জরুরি। প্লাজমোডিয়াম জীবাণুর ক্লাসিফিকেশন যদি আমরা দেখি, প্লাজমোডিয়াম জীবাণুর ক্লাসিফিকেশন প্রথমে হচ্ছে কিংডম। কিংডম হচ্ছে প্রোটিস্টা। কিংডম প্রোটিস্টা, এই কিংডম প্রোটিস্টা হওয়ার একটা কারণ আছে। কিংডম প্রোটিস্টা মানে হচ্ছে আমরা প্রোটিস্টার অন্তর্গত, আমরা জানি যে যে কোনো প্রকৃত কোষী জীবী প্রোটিস্টার অন্তর্গত হবে। এক্ষেত্রে হতে পারে উদ্ভিদ কোষ, হতে পারে প্রাণী কোষ, হতে পারে ছত্রাক, এগুলো হচ্ছে প্রকৃত কোষী। আর এই প্রকৃত কোষীগুলো সাধারণত এই প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত হবে। তারপরে সাবকিংডম, তারপর হচ্ছে সাবকিংডম, আমরা সংক্ষেপে লিখলাম। সাবকিংডম হবে হচ্ছে প্রোটোজোয়া। সাবকিংডম হচ্ছে প্রোটোজোয়া। এখন এই সাবকিংডম যে প্রোটোজোয়া মানে আমরা জানি যে প্রোটোজোয়া হচ্ছে এককোষী যারা, সাধারণত তারাই হচ্ছে প্রোটোজোয়া। তাহলে এই প্লাজমোডিয়াম যে গণের যেই অণুজীব, এরা সাধারণত এককোষী। তাইলে এরা কোন সাবকিংডমের আন্ডারে পড়বে? এরা প্রোটোজোয়া সাবকিংডমের আন্ডারে পড়বে। তারপরে হচ্ছে ফাইলাম। ফাইলাম হচ্ছে এপিকমপ্লেক্সা। ফাইলাম হচ্ছে এপিকমপ্লেক্সা। ফাইলাম হচ্ছে এপিকমপ্লেক্সা। এখন এপিকমপ্লেক্সা হওয়ার কারণ হচ্ছে আমরা জানি যে যারা পরজীবী কথাটা কি এটা আমাদের একটু বুঝতে হবে। পরজীবী হচ্ছে যে সকল জীব খাদ্য, আশ্রয়, তারপর হচ্ছে প্রজনন এর জন্য অন্য যে কোনো জীবে দেহে আশ্রয় লাভ করে এবং সে নিজে উপকৃত হয়, ওই জীবটার সে ক্ষতি সাধন করে, অর্থাৎ ওই জীবের মধ্যে দেখা যায় যে কোনো রোগ সৃষ্টি করে। তাইলে তাদেরকে আমরা মূলত পরজীবী বলি। আর যারা পরজীবী তারাই মূলত এই এপিকমপ্লেক্সার অন্তর্ভুক্ত। তাহলে এপিকমপ্লেক্সা ফাইলামের অন্তর্ভুক্ত হচ্ছে যারা পরজীবী তারাই হবে। পরে হচ্ছে ফাইলামের পরে হচ্ছে ক্লাস। ক্লাস হচ্ছে স্পোরোজোয়া। স্পোরোজোয়া হচ্ছে যারা জীবনচক্রে যৌন এবং অযৌন এই দুইটা দশাই বিদ্যমান থাকবে, তাদেরকে আমরা সাধারণত স্পোরোজোয়া বলি। যে সকল জীবের জীবনচক্রে যৌন এবং অযৌন এই দুইটা দশা বিদ্যমান থাকবে তাদেরকে আমরা বলি স্পোরোজোয়া। তবে এখানে স্পোরোজোয়া কথাটা আসার কারণ হচ্ছে এখানে মূলত অযৌন জনন, যেটা অযৌন জননটা স্পোরের মাধ্যমে ঘটে। অযৌন জনন স্পোরের মাধ্যমে ঘটার কারণে এখানে স্পোরোজোয়া কথাটা আবির্ভাব করছে। তাহলে এদের ক্লাস, প্লাজমোডিয়াম গণভুক্ত জীবাণুর ক্লাস হচ্ছে স্পোরোজোয়া। এরপর দেখো অর্ডার। এদের অর্ডার হচ্ছে হেমোস্পোরিডিয়া। অর্ডার হেমোস্পোরিডিয়া। অর্ডার হচ্ছে হেমোস্পোরিডিয়া। এই হেমোস্পোরিডিয়া হওয়ার কারণও আছে। হেমোস্পোরিডিয়া হওয়ার কারণ হচ্ছে এদের এই যে প্লাজমোডিয়াম গণভুক্ত যে জীবাণুগুলো আছে, এই জীবাণুগুলোর জীবনচক্রের যে কোনো একটা স্টেজ মানুষের রক্তকণিকার মধ্যে সম্পন্ন হয়। বিশেষ করে মানুষের রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকার মধ্যে দেখা যায় যে এই প্লাজমোডিয়াম গণের জীবাণুর একটা দশা সম্পন্ন হয়, যার জন্য এদের বর্গ হচ্ছে হেমোস্পোরিডিয়া। তারপরে এই অর্ডারের পরে দেখা যায়, অর্ডারের পরে আসতেছে হচ্ছে জেনাস। জেনাস হচ্ছে অর্ডারের পরে ফ্যামিলি আসবে। ফ্যামিলি হচ্ছে প্লাজমোডিডি। প্লাজমোডিডি এদের ফ্যামিলি প্লাজমোডিডি। তারপরে এদের যে জেনাস, আমি একটু উপরে লিখতেছি, তোমরা নিচে নিচে লিখবা। জেনাস হচ্ছে প্লাজমোডিয়াম। জেনাস হচ্ছে প্লাজমোডিয়াম। জেনাসের নিচে সব সময় আন্ডারলাইন হবে, জেনাস প্লাজমোডিয়াম। তারপর হচ্ছে স্পেসিস।
স্পেসিস হচ্ছে প্লাজমোডিয়াম 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 ভাইভেক্স প্লাজমোডিয়াম ভাইভেক্স, এটা হচ্ছে স্পেসিস মানে প্রজাতি। তাহলে আমরা দেখো এখানে ক্লাসিফিকেশনে আমরা বিভিন্ন টেক্সার মধ্যে বিভিন্ন নাম দেখতে পাচ্ছি। এভাবে দেখা যাচ্ছে যে ক্রম অনুসারে আমরা একবারে সর্বশেষ এককটি পেয়ে গেছি, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স। এগুলো প্রত্যেকটাকে বলা হয় টেক্সা, প্রত্যেকটাকে, এই যে কিংডম একটা টেক্সা, সাব কিংডম একটা টেক্সা, ফাইলাম একটা টেক্সা, ক্লাস একটা টেক্সা, অর্ডার একটা টেক্সা, ফ্যামিলি, জেনাস, স্পিসিস প্রত্যেকই এক একটা টেক্সা। তাহলে এটা হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর ক্লাসিফিকেশন। আমরা যদি আরেকবার বলি ম্যালেরিয়া পরজীবীর ক্লাসিফিকেশনটা একটু তোমরা খেয়াল করো সবাই, যে কিংডম হচ্ছে প্রোটিস্টা, সাব কিংডম প্রোটোজোয়া, ফাইলাম এপিকমপ্লেক্সা, ক্লাস স্পোরোজোয়া, অর্ডার হেমোস্পোরিডিয়া, ফ্যামিলি হচ্ছে প্লাজমোডিডি, জেনাস প্লাজমোডিয়াম এবং স্পিসিস হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স। আশা করি ক্লাসিফিকেশনটা তোমরা সহজেই বুঝতে পারছো এবং এই ক্লাসিফিকেশনটা তোমাদের একেবারে মুখস্থ থাকতে হবে। এরপরে দেখো, এই যে আমরা এখানে একটা মাত্র গণের কথা বলছি, প্লাজমোডিয়াম ভাইভেক্স একটা প্রজাতি, এই প্লাজমোডিয়াম গণের আন্ডারে কিন্তু এই মানুষে দেখা যায় যে ম্যালেরিয়া সৃষ্টির জন্য দায়ী 4টা প্রজাতি আছে। মানুষে ম্যালেরিয়া সৃষ্টির জন্য 4টি প্রজাতি আছে। আমরা এর মধ্যে এখানে একটি সম্পর্কে আমরা এখানে আলোচনা করছি। এখন এই যে বাকি 3টা প্রজাতি, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো এক নাম্বারটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স। এক নাম্বার হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স। গণ এবং প্রজাতি অংশ দুইটার নিচে আলাদা আলাদা আন্ডারলাইন করতে হবে। তাহলে এক নাম্বার হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স, এবং এটা সম্পর্কে আমরা একটু জেনে নেই। এই প্লাজমোডিয়াম ভাইভেক্স এটা হচ্ছে জীবাণুর নাম, আর এটা যে ধরনের রোগ সৃষ্টি করে এই রোগের নাম হচ্ছে বিনাইটার্সিয়ান ম্যালেরিয়া। বিনাইটার্সিয়ান ম্যালেরিয়া, এবং এই বিনাইটার্সিয়ান ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে প্লাজমোডিয়াম ভাইভেক্স যখন কোনো মানুষের শরীরে প্রবেশ করলে সাথে সাথেই এর লক্ষণ প্রকাশ পায় না। লক্ষণ একটা নির্দিষ্ট সময় পরে দেখা যায় যে প্রকাশ পায়, যার জন্য এই যে যতদিন পরে লক্ষণ প্রকাশ পায় এই সময়কালটাকে বলা হয় সুপ্তিকাল। যতদিন পরে লক্ষণ প্রকাশ পাবে এই সময়টাকে বলা হয় সুপ্তিকাল। তাহলে এই প্লাজমোডিয়াম ভাইভেক্সের একটা সুপ্তিকাল আছে, সেই সুপ্তিকালটা হচ্ছে 12 থেকে 20 দিন। 12 থেকে 20 দিন প্লাজমোডিয়াম ভাইভেক্সের সুপ্তিকাল হচ্ছে 12 থেকে 20 দিন। এবং এই প্লাজমোডিয়াম ভাইভেক্স হলে তোমার জ্বর আসবে হচ্ছে 48 ঘন্টা পর পর। 48 ঘন্টা পর পর জ্বর আসবে। আর এই প্লাজমোডিয়াম ভাইভেক্সের প্রকোপ যে অঞ্চলগুলোতে বেশি সেই অঞ্চলগুলো হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল ও গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল নাতিশীতোষ্ণ অঞ্চল ও গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে দেখা যায় যে এই প্লাজমোডিয়াম ভাইভেক্সের প্রকোপটা বেশি। তাহলে দেখা যায় যে প্লাজমোডিয়াম ভাইভেক্স সম্পর্কে আমরা জানলাম। এরপরে আরেকটা আছে হচ্ছে 2 নাম্বার, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালারিয়া। এই যে প্লাজমোডিয়াম ম্যালেরি, এটা হচ্ছে, এটার জন্য যে ডিজিজটা হয় সেটা হচ্ছে কোয়ার্টান ম্যালেরিয়া। এটার জন্য হয় হলো কোয়ার্টান ম্যালেরিয়া। আর এটার যে সুপ্তকাল হচ্ছে 18 থেকে 40 দিন। 18 থেকে 40। এই কোয়ার্টান ম্যালেরিয়া এটার জন্য দেখা যায় যে 72 ঘন্টা পর পর জ্বর আসে। আর এটাও নাতিশীতোষ্ণ অঞ্চল ও
গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে দেখা যায় যে এই রোগটা প্রাদুর্ভাব বেশি হয়। এই প্লাজমোডিয়াম ম্যালেরি দ্বারা দেখা যায় যে ম্যালেরিয়া জ্বরটা প্রাদুর্ভাব বেশি দেখা যায় হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল। তারপর দেখো প্লাজমোডিয়াম ম্যালেরির পরে হচ্ছে প্লাজমোডিয়াম ওভালি। এই প্লাজমোডিয়াম ওভালি এটা দেখা যায় যে মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া, মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। তাহলে এই মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে হচ্ছে এই প্লাজমোডিয়াম ওভালি। আর এটার যে সুপ্তিকাল হচ্ছে 11 থেকে 16 দিন। 11 থেকে 16 দিন মানে 11 থেকে 16 দিন জীবাণু দেহে প্রবেশ করার 11 থেকে 16 দিন পরে এর লক্ষণ প্রকাশ পাবে। এবং এটা যে এই প্লাজমোডিয়াম ওভালি জ্বরে আক্রান্ত হলে দেখা যাবে যে তার জ্বর আসবে হচ্ছে 48 ঘন্টা পর জ্বর আসবে। এবং এই যে প্লাজমোডিয়াম ওভালিটা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল এবং উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল, এখানে আমরা গ্রীষ্ম ও উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে দেখা যায় যে এই রোগের প্রাদুর্ভাব মানে ম্যালেরিয়ার প্লাজমোডিয়াম ওভালি এই প্রজাতি দ্বারা ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাবটা বেশি হয়। তারপরে আরেকটা আছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। তাহলে এই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এটা দিয়ে যে রোগটা হয় সেটা হলো, এখানে আমরা মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া দেখছি, আর সেটা হলো ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া হয়। আর সেক্ষেত্রে দেখা যায় যে সুপ্তিকাল হচ্ছে 8 থেকে 15 দিন। আর জ্বর আসবে হচ্ছে 36 থেকে 48 ঘন্টা পর 36 থেকে 48 ঘন্টা পর জ্বর আসবে। এবং দেখা যায় যে এই রোগটা শুধুমাত্র গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে, অর্থাৎ প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এই প্রজাতি দ্বারা যে ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া হয় এটা শুধুমাত্র গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এই রোগটা হয়ে থাকে, ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া। তাহলে আমরা ম্যালেরিয়ার মানুষে রোগ সৃষ্টি করে এরকম 4টি প্রজাতি সম্পর্কে আমরা জানলাম। এবং এই 4টি প্রজাতি কোন কোন অঞ্চলে এই রোগের বিস্তার ঘটায় আমরা সেটাও জানতে পারলাম। এখন দেখো আমরা ম্যালেরিয়া সম্পর্কে আমরা জানতেছি। এই ম্যালেরিয়া আমরা হয়তো বর্তমান অবস্থায় হয়তো ম্যালেরিয়াটা অতটা ভয়ানক রূপ ধারণ করতে না পারলেও এটা একসময় সমস্ত রোম সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়েছিল। এই ম্যালেরিয়ার কারণে রোম সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে, যার জন্য এটাকে রোমান জ্বরও বলা হয়। তাহলে দেখো এই জ্বরটাকে একেবারেই যে তুমি ছোট করে দেখবে, ঠিক আছে, তার কোনো উপায় নেই। তোমাকে এটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। আর এই ম্যালেরিয়া কিভাবে তুমি বুঝবে যে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে, তুমি অথবা তোমার বাসার কেউ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে কিনা এটা বোঝার যে উপায় সেটা হচ্ছে এর সিমটমগুলো আমাদেরকে বুঝতে হবে, লক্ষণগুলো আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা লক্ষণগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে ম্যালেরিয়ার লক্ষণ, এখন আমরা আলোচনা করব ম্যালেরিয়ার লক্ষণ নিয়ে। ম্যালেরিয়ার লক্ষণ হচ্ছে প্রথমেই তোমার মাথা ব্যথা, বমি ভাব, ক্ষুধামন্দা, অনিদ্রা, পেশি ব্যথা, কোষ্ঠকাঠিন্য, শীত অনুভূত হওয়া, কাঁপুনি দিয়ে জ্বর আসা, 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট জ্বর আসা, জ্বর থেমে আসা, রক্ত শূন্যতা দেখা দেয়া এবং সঠিক চিকিৎসা না পেলে এই জ্বরটা দেখা যায় যে 6 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। এবং দেখা যায় যে এই আমরা ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা 3টা অবস্থা দেখি, ম্যালেরিয়া জ্বরের ক্ষেত্রে 3টা অবস্থা দেখি। একটা হলো মানে শরীরে মনে করো যে একটু শীত লাগে, এই সময় দেখা যায় যে তোমার জ্বরটা 20 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত স্থায়ী হবে। যদি শরীরটা শীত অনুভূত হয়
তাহলে 20 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত জ্বর স্থায়ী হবে। আরেকটা হচ্ছে উত্তাপ অবস্থা, শরীরে উত্তাপ যদি থাকে, উত্তাপ অবস্থায় দেখা যাবে যে এটা 2 ঘন্টা থেকে 4 ঘন্টা পর্যন্ত স্থায়ী হবে। উত্তাপ অবস্থায় 2 ঘন্টা থেকে 4 ঘন্টা পর্যন্ত স্থায়ী হবে। এবং শরীরে যদি ঘাম দেয়, দেখা যায় ঘাম দিলে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পর্যন্ত জ্বর স্থায়ী হবে। যদি শরীরে ঘাম দেয় তাহলে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পর্যন্ত জ্বর স্থায়ী হবে। তাহলে এগুলো হচ্ছে আমরা এই ম্যালেরিয়ার লক্ষণগুলো আমরা বললাম। আমরা আরেকবার ম্যালেরিয়ার লক্ষণগুলো বলি, কারণ হচ্ছে এটা আমাদের অবশ্যই জানা জরুরি। কারণ আমি কেউ আক্রান্ত হতে পারে, সেক্ষেত্রে আমরা মানে যদি লক্ষণগুলো দেখে রোগটা শনাক্ত করতে পারি, আমরা দ্রুত ডাক্তারের অ্যাডভাইস নিয়ে আমরা সুস্থ হতে পারবো। পড়াশোনা শুধু পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য করলেই হবে না, সেটাকে তোমার বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। যদি বাস্তব জীবনে কাজে লাগাতে না পারো, এই পড়াশোনার কোনো মূল্য নাই। তাহলে দেখো এখানে আমরা এই ম্যালেরিয়ার লক্ষণগুলো আমরা আরেকবার বলতেছি। মাথা ব্যথা করবে, বমি বমি ভাব হবে, ক্ষুধা মন্দা হবে, অনিদ্রা হবে। অনিদ্রা মানে কি? চোখে ঘুম আসবে না, ঘুমাতে পারবে না। তারপর হচ্ছে পেশি ব্যথা করবে, শরীরের পেশি, মাংস পেশিগুলো ব্যথা করবে। তারপরে কোষ্ঠকাঠিন্য দেখা দিবে। কোষ্ঠকাঠিন্য দেখা দেওয়া মানে দেখা যাবে যে তোমার পায়খানা নিয়মিত হবে না। তারপরে শীত শীত অনুভূত হবে, কাঁপুনি দিয়ে জ্বর আসবে। 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত দেখা যাবে যে টেম্পারেচারটা হতে পারে। নর্মাল টেম্পারেচার আমাদের শরীরের 98.4 ডিগ্রি ফারেনহাইট। আবার কোনো বইয়ে দেখবে দেওয়া আছে যে 98.6 ডিগ্রি ফারেনহাইট। আর যদি আমরা সেলসিয়াসে ধরি তাহলে 37 ডিগ্রি সেলসিয়াস। যদি সেলসিয়াসে ধরি তাহলে কত হবে? 37 ডিগ্রি সেলসিয়াস। আর যদি ফারেনহাইটে ধরি তাহলে দেখা যাবে 98.4 ডিগ্রি ফারেনহাইট বা 98.6 ডিগ্রি ফারেনহাইট। এই টেম্পারেচারটা হচ্ছে আমাদের দেহের জন্য স্বাভাবিক টেম্পারেচার। তাহলেই আমাদের শরীরে বুঝতে হবে যে কোনো একটা সমস্যা হচ্ছে। জ্বর কোনো রোগ না, জ্বর হওয়া মানে টেম্পারেচার দেখা দেওয়া, এটা একটা লক্ষণ, এটা একটা সিমটম। এটা বুঝতে হবে তোমাদের যে শুধুমাত্র শরীরে টেম্পারেচার বেড়ে গেছে সাথে সাথে আমি ওষুধ খেয়ে ফেলবো, ডাক্তারের কাছে চলে যাব, কোনো প্রয়োজন নেই। আগে তোমাকে দেখতে হবে জ্বরটা 100 ডিগ্রির উপরে যায় কিনা এবং জ্বর কি 2 দিনের বেশি স্থায়ী হয় কিনা। সেক্ষেত্রে তুমি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারো। আদারওয়াইজ মানে কোনোভাবেই মানে ডিসপেন্সারি বা যে কোনো জায়গা থেকে গিয়ে অ্যান্টিবায়োটিক নিয়ে এসে সেবন করাটা একেবারেই যুক্তিযুক্ত হবে না। তাহলে এখন দেখো আমরা ম্যালেরিয়ার লক্ষণগুলো জানলাম। তারপর আমরা ম্যালেরিয়ার যে মানুষের সৃষ্ট 4টি প্রজাতি সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এখন আমরা আসি ম্যালেরিয়ার জীবনচক্রে। আমরা ম্যালেরিয়া পরজীবী যে প্লাজমোডিয়াম ভাইভেক্স, যেটা আমরা এই একটার জীবনচক্রই আমরা একটু আলোচনা করে দেখি যে এর জীবনচক্রে কি আছে। ম্যালেরিয়া পরজীবী জীবনচক্র জিনিসটা কি আমাদের এটাও আগে বুঝতে হবে। কোন জীব তার অনুরূপ আরেকটা জীব সৃষ্টি করতে যে ধাপগুলো অতিক্রম করে, কোন জীব তার অনুরূপ আরেকটা জীব তৈরি করতে যে ধাপগুলো অতিক্রম করে তার সমষ্টিকে বলা হয় জীবনচক্র বা লাইফ সাইকেল। জীবনচক্র বা লাইফ সাইকেল। যেমন একটা জীব তার জীবনচক্র হচ্ছে এরকম, মনে করো যে সে পূর্ণাঙ্গ প্রাণী, তারপর হচ্ছে ডিম, তারপরে লার্ভা, তারপরে পিউপা, তারপরে আবার পূর্ণাঙ্গ প্রাণী। এভাবে যে পর্যায়ক্রমিকভাবে এই সাইকেলটা ঘুরছে এটাকেই বলা হয় জীবনচক্র। তাহলে দেখো তার জীবদ্দশায়, অর্থাৎ একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী বা একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদ তৈরি হতে যে ধাপগুলো অতিক্রম করতেছে, সবগুলো ধাপকে সম্মিলিতভাবে সমষ্টিগতভাবে আমরা বলতে পারি জীবনচক্র বা লাইফ সাইকেল। আশা করি তোমরা জীবনচক্র বা লাইফ সাইকেল বুঝতে পারছো। আর এখানে আমরা আগেই বলছি যে ম্যালেরিয়া পরজীবী, এটা একটা মানে পরজীবী, প্যারাসাইট। পরজীবী সংজ্ঞাটাও আমরা বলছি যে পরজীবী কি? যে সকল জীব খাদ্য, বাসস্থান, তার মানে আশ্রয়, তারপর হচ্ছে প্রজননের জন্য অন্য জীবের দেহে অবস্থান করে, দেখা যায় যে ওই জীবটার ক্ষতি সাধন করে, তাকে বলা হয় পরজীবী বা প্যারাসাইট। পরজীবীরা কখনোই অন্য জীবের দেহ ছাড়া বাঁচতে পারে না। আরেক ধরনের জীব আছে যারা হলো ফ্রি লিভিং, মুক্তজীবী। ফ্রি লিভিং, তারা অন্যের ধারস্থ হয় না, নিজেই চলতে পারে, তারা হচ্ছে কি ফ্রি লিভিং। এখন দেখো পরজীবী জানলে আমাদের আরেকটা সংজ্ঞা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে হোস্ট বা পোষক। পোষক কি?
মানে পরজীবী যে জীবের দেহে আশ্রয় লাভ করে তাকেই মূলত কি বলি আমরা, হোস্ট বা পোষক বলি। আর হোস্ট এবং পোষক সে কিন্তু সবসময় ক্ষতিগ্রস্ত হয়, সে উপকৃত হওয়ার সুযোগ খুব একটা নেই। ব্যতিক্রম দুই একটা জায়গা থাকলেও দেখা যায় যে খুব একটা সুযোগ নেওয়ার সুবিধা হয় না। তাহলে এখানে পোষক আমরা জানলাম, পোষক কি? পোষক হলো পরজীবী যে জীবের দেহে আশ্রয় লাভ করে সেই হচ্ছে পোষক। এখন দেখো এই ম্যালেরিয়ার পরজীবী তার জীবনচক্র সম্পন্ন করতে দুটি পোষক ব্যবহার করে। এখন তুমি বলতে পারো যে স্যার দুইটা পোষক কেন ব্যবহার করে? দুইটা পোষক, সে তার জীবনচক্র সম্পন্ন করতে দুটি পোষক কেন ব্যবহার করে? এই প্রশ্নটা তুমি আমাকে করতেই পারো, ঠিক আছে? এই প্রশ্নের একটা উত্তর হচ্ছে যে আমরা বলছি যে তাদের জীবন চক্রে যৌন এবং অযৌন দশা আছে, আমরা এই জন্য তাকে আমরা ওই যে এপি কমপ্লেক্সার আন্ডারে দিছি, ফাইলাম এপি কমপ্লেক্স আমরা বলছি। এই যে এপি কমপ্লেক্সা বলছি যৌন এবং অযৌন দশা আছে, যার জন্য এখানে দেখা যায় যে তার দুটি পোষকের প্রয়োজন হয়। কেন পোষকের প্রয়োজন হয়? অযৌন জনন সম্পন্ন করতে অনুন্নত জীব যারা আছে তারা অযৌন জননের মাধ্যমে বংশবিস্তার করতে করতে একসময় তারা তাদের জীবনী শক্তি হারিয়ে ফেলে, জীবনী শক্তি কমে যায়। এই জীবনী শক্তিকে পুনরুজ্জীবিত করার জন্য, পুনরায় এই জীবনী শক্তি বৃদ্ধি করার জন্য দেখা যায় যে তারা যৌন জননের মাধ্যমে বংশবিস্তার করে। তাহলে এই যৌন জননের বংশবিস্তার করার জন্য দেখা যায় তাদের আরেকটা পোষকের প্রয়োজন হয়, এজন্য তারা দুটি পোষক ব্যবহার করে থাকে। এই আমরা এখানে প্লাজমোডিয়াম গণভুক্ত যে অণুজীবগুলো আছে, এই প্লাজমোডিয়াম গণভুক্ত অণুজীবগুলো দুটি পোষক ব্যবহার করে। এর মধ্যে একটি পোষক হচ্ছে মানুষ। আমরা জানি মানুষের সায়েন্টিফিক নেম হচ্ছে হোমোসেপিয়েন্স। আরেকটা পোষক হচ্ছে মশকি মানে মশকি কথাটা, মশা হলো পুরুষ লিঙ্গ, ঠিক আছে? স্ত্রীলিঙ্গ দুইটাকেই মনে করো যে আমরা বলতে পারি না একসাথে, এখানে শুধুমাত্র মশকি বলতে হবে। কারণ হচ্ছে পুরুষগুলো যেগুলো মশা কখনোই এই ধরনের জীবাণু বহন করে না আর ম্যালেরিয়া রোগও সৃষ্টি করে না। যার জন্য আমাদেরকে যখনই আমরা বলবো এখানে কথা বলবো তখন মশকি কথাটা বলতে হবে। তাহলে দেখা যায় যে একটা পোষক হচ্ছে মানুষ আর একটা পোষক হচ্ছে মশকি। একটা হচ্ছে মানুষ আরেকটা পোষক হচ্ছে মশকি কিন্তু মশা নয়, এটা মাথায় রাখতে হবে। তাহলে একটি পোষক হচ্ছে মানুষ হোমোসেপিয়েন্স, আরেকটা হচ্ছে মশকি হচ্ছে এখানে মনে রাখতে হবে যে অ্যানোফিলিস ডক্টর, ওই যে ব্রিটিশ ডক্টর যিনি ভারতে মানে ব্রিটিশ প্রাথমিক পোষক, যে পোষকে যৌন জনন সম্পন্ন হয় তাহলে কোথায়? যকৃৎ এবং লোহিত রক্তকণিকা, যকৃৎ এবং লোহিত রক্তকণিকায় আরবিসি রেড ব্লাড সেল। মানুষের যকৃতে যে ধাপটা সম্পন্ন হয় এটাকে বলা হয় হেপাটিক সাইজোগনি। আর রক্তে যেটা হয় এটাকে বলা হয় এখন দেখো এই যে প্রি অ্যারিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি আর লোহিত রক্তকণিকা যেটা হয় এটাকে বলা হয়। তাহলে এই মানুষ ভাবে হয়, তারপরে মশকির দুইটা গ্যামিটোগনি, আরেকটা হচ্ছে স্পোরোগনি, গ্যামিটোগনি এবং স্পোরোগনি। এই দুইটা ধাপে দেখা যায় যে মশকির দেহে যৌন জনন সম্পন্ন হয়।
আজকে আমাদের ক্লাসের সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমরা এই টপিকগুলো নিয়ে একেবারে বিস্তারিত চিত্রসহ আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করেছ এবং ভিডিওটি বারবার দেখবে, দেখে তোমাদের এই লেসনটা তোমরা কমপ্লিট করবে। আর পরবর্তী লেসনের জন্য তোমরা, আমি তো বলেই দিয়েছি যে পরবর্তীতে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাহলে তোমরা বাসায় এই লেসনগুলো একটু রিডিং করে রাখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম।